আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার পিছনে স্তম্ভটি দেখে বুঝতে পেরেছেন যেহেতু আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, আমি দাঁড়িয়ে রয়েছি সিলেটের জৈন্তাপুরে। তো আমার পিছনে যে স্তম্ভটি দেখতেছেন সেই স্তম্ভটি হচ্ছে রাজা গোবিন্দর একটি স্তম্ভ। তো সেই স্তম্ভটির 7টি এরকম স্তম্ভ রয়েছে সেই জৈন্তাপুর। তো চলুন, আমার এই গল্পর মাঝে মাঝে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে রাজার গোবিন্দর সেই 7টি স্তম্ভর পুরো ডিটেলসটি, কিভাবে আপনারা এখানে আসবেন, কিভাবে আপনারা সেই রাজার গোবিন্দ সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি না টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, যেহেতু এখানে আপনি 7টি স্তম্ভ কিভাবে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমার এই ভিডিওটি। ভিউয়ার্স, অবশেষে আমি আসলাম সেই জৈন্তাপুর। ঠিক জৈন্তাপুর বাজারের মুচুরের এখানে আমি দাঁড়িয়ে আছি। আর আমার ঠিক ডান পাশে এদিকে রয়েছে সেই গোবিন্দ রাজার একটি প্রাসাদ, স্তম্ভ। আর এদিকে একটা আছে, ওদিকেও আবার আরেকটা আছে। মানে পুরো জৈন্তাপুরের ভিতরে বেশ কয়েকটি স্তম্ভ রয়েছে তার। এক এক করে সবটাই আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। চলুন আগে ওইটা দেখি। এটা ভিতরে কথা বলে ভিতরে ঢোকা যায়। সামনেটা দেখি। এই যে তার স্তম্ভ এখানে হচ্ছে একটি, যেটি একদম চুরমার অবস্থায় পড়ে আছে, দেখতেছেন। বিশাল প্রাসাদ, প্রাসাদের স্তম্ভ। তো কিভাবে উঠে পড়ে রয়েছে, কিন্তু সাধারণ কোনো মানুষ বা এই কোনো বুলডোজার দিয়ে এরকম ভাবে করা সম্ভব না। এখন চায়না বা যা কিছু বানানো হোক না কেন, মানে এরকম এত বড় বা এত ওজন জাতীয় কোনো জিনিস এরকম ভাবে মনে করেন উল্টে পালানো কোনো ধরনের কোনো ব্যবস্থাই হবে না। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এটি হচ্ছে সেই স্তম্ভটি, মেইন স্তম্ভটি, যেটি হচ্ছে রাজা গোবিন্দর স্তম্ভ। তো এটা হচ্ছে মেইনটি। আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে যে ম্যাপে দেখাবো সেটি হচ্ছে এটি। আর এটার পিছনে যে দেখেন আপনারা বড় বড় যে পাথরের যে ইট বালু সিমেন্টের যে স্তম্ভটি রয়েছে, সেই স্তম্ভটি যখন রাজা গোবিন্দ তৈরি করেছিল, দেখেন কত শক্তিশালী, এখনও অনেকটাই শক্তিশালী হয়ে রয়েছে। কিন্তু আল্লাহ তাআলার কি নিদর্শন যে স্তম্ভটি এত বড় বড় আকৃতি অবস্থায় রয়েছে, কিন্তু এটাকে যদি আপনারা বুলডোজার বা বিভিন্ন যন্ত্র দিয়ে যদি বলেন যে এটাকে উল্টে আপনারা এরকমভাবে এলোমেলো অবস্থায় রাখবেন, তারপরে এটা সম্ভব না। যে আল্লাহ পাক চাইলে নিমিষের ভিতরে সব কিছু দুলে মিশিয়ে দিতে পারে দুলোর সাথে। তো প্রিয় ভিউয়ার্স, যে আপনারা বুঝতে পারতেছেন যেহেতু আল্লাহ তাআলার কুদরতির নিদর্শন যে কতটুকু শক্তিশালী হতে পারে। হ্যাঁ, এখন এই যে আপনারা যে এটা দেখতেছেন, এটা হচ্ছে বাহিরের সাইডটা, এটার ভিতর দিয়ে গুহা আছে। এই যে এখানে যে গুহাটি, সেটা দিয়ে আপনারা ঢুকতে পারবেন ভিতরে। কিন্তু আমি অন্য দিক দিয়ে, ওই দিক দিয়ে ঘুরে, ওই বিল্ডিংটার পাশ দিয়ে ঘুরে আমি উপরে ওঠার চেষ্টা করবো ওই দিক দিয়ে। এখন আমি দেখবো যে এটা একটি এদিক দিয়ে উঠা যায় কিনা। আচ্ছা, দেখি একটু ইটগুলা খোলা যায় কিনা, একটু মুছড়ে। এটা অনেকটাই শক্ত হয়ে রয়েছে, ঠিক আছে, এটা খোলা সম্ভব না অনেকটা। তার মানে বুঝতে পারতেছেন যেহেতু এটা অনেকটাই হেভি এখনো পর্যন্ত রয়েছে। তো আমি উপরে ওঠার একটু চেষ্টা করব, দেখি আশেপাশে কাউকে জিজ্ঞাসা করে ওঠা যায় কিনা, দেখি এদিক দিয়ে জিজ্ঞাসা করেন। এই যে চাচা, আপনি তো এখানে দোকান করেন তাই না? আচ্ছা, এটার উপরে কি আমি যদি ইচ্ছা করি তাহলে মানে উপরে উঠে আমি ভিডিও করতে চাই, বুঝতে পারবেন? দেখুন চিন্তা করে উঠতে পারলে না, এটাই আমি আপনাদের উঠে উঠে আচ্ছা, এই কারণে আমি ভিডিও করতে। খুব সুন্দর একটি উপরে করছে না। হ্যাঁ, বিস্কুট খাবা? তো বিস্কুট নাই। ভিউয়ার্স, আমি এখন উপরে ওঠার চেষ্টা করব, দেখি উপরে উঠতে পারি কিনা। দিক দিয়ে দেখি উপরে উঠে আপনাদেরকে পুরো লুকটা আমি দেখানোর চেষ্টা করব। আমি অনেক চেষ্টা করব উপরে ওঠার জন্য।
এখানে অনেক কাজ ভাঙা রয়েছে, আমি অনেক রিস্কের উপর এখানে আছি। সেই রাজা, দুষ্ট রাজা গোবিন্দ প্রাসাদের উপর উঠতেছে। আমি আপনাদেরকে একটু কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি। দেখেন তো ভালোগুলো যদি একটু ঝরে যায় তাহলে কিন্তু আমি নিয়েছি। যাই হোক উপরে একদম উপরে উঠলাম। এখানে দেখে গেছে কাঁঠাল গাছ, সরষে কলা গাছ, মধ্যে একটা মনে হয় নারকেল গাছ অথবা গাছ ছিল। এখানে বুঝতে পারতেছেন সামনের দিকে দেখা যায় যে একটা পেঁপে গাছ রয়েছে। আমি জানি না, মানে আর অনেকগুলো শামুক দেখা যাচ্ছে। এখানে আবার সাপও থাকতে পারে, যেহেতু পুরাতন তো। আর মাছ মধ্যখানে আমার যাওয়াটা আমার ঠিক হবে কিনা আমি জানি না। হুট করে ভিতরে যদি চলে যায় তাহলে মনে করেন এখানে আমার গাইডলাইন নেই। হ্যাঁ, নিচে চলে গেলে কেউ আমাকে উদ্ধার করার জন্য না আসতে পারে, আর এখানে আমি মরে যেতে পারি। হয়তো আমি তেমন একটা রিস্ক নিতে চাচ্ছি না, যেহেতু আমার গাইডলাইন নেই। বাট আমি তেমন একটা রিস্ক নিতে চাচ্ছি না, যে এটার ভিতরে অনেকটা ফাঁকা রয়েছে। এই যে আপনাদেরকে যদি দেখাই, যে দেখছেন যে ভিতরে অনেকটা ফাঁকা রয়েছে। যেমন আমি এই জায়গাটা পা রাখলাম, একটু আমি নিচে চলে যেতে পারি। ওই রকম আমি রিস্ক নিতে চাই না। হয়তো তারপর ওই পাশে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আরো অন্য অন্য দিক দিয়ে রয়েছে। এটা হচ্ছে সেই জায়গা। এবার চিন্তা করে দেখেন, এত বড় একটা স্তম্ভ রয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে কাঁঠাল। এত বড় একটা স্তম্ভ রয়েছিল, এই স্তম্ভটা কিভাবে পড়লো আল্লাহ হয়তো। দেখেন অনেকগুলো কিন্তু প্রাসাদ রয়েছে, কিন্তু আমরা অনেকগুলো প্রাসাদ এখনো মানে ভালোভাবে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই প্রাসাদটা কেন এরকম, এই রাজা গোবিন্দ প্রাসাদটা পড়ে গেল? তার একমাত্র রহস্য ছিল সে একটা পিশাচ ছিল। সে মানুষের উপর এতটাই জুলুম অত্যাচার করতো, যার কারণে আল্লাহ পাক তাকে এরকম ভাবে প্রাসাদটিকে আমি মনে করছিলাম একটা বিড়াল এখানে বই হয়ে গেছিলাম, বই দেখে গিয়েছিল। এখানে অনেকগুলো বিড়াল দেখা যাচ্ছে। এই হচ্ছে তার পুরো অবস্থাটা। আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন আপনারা, আমি অনেকটাই উপরে উঠেছি। এই হচ্ছে সেই জায়গা যেখানে অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে, তারপর কলা গাছ রয়েছে, ওদিক দিয়ে পেঁপে গাছ রয়েছে, আর অনেকগুলো স্তম্ভ রয়েছে। সেই স্তম্ভগুলো এরকমভাবে আপনাদেরকে কেউ দেখাবে কিনা আমি জানি না, কিন্তু আমি আমার মনে করেন একটু রেস্ট নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, তারপর আমি আপনাদেরকে কোনো রিপ্লাই পাই না যে লাইক, কমেন্ট বা শেয়ার, চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করেন, অনেকটা রিস্ক নেই। হ্যাঁ, এরকমভাবে কিন্তু অন্য অন্য ভিউয়ার্সরা আপনাদেরকে কেউ দেখাবেন। দেখছেন, এটা হচ্ছে সেই গুহা বলতে পারেন, একদম গুহা হয়ে গেছে। আপনি এটার নিচে, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এর নিচে কিন্তু আপনি যাইতে পারবেন, কিন্তু ওখানে গেট বন্ধ, ওই গেট দিয়ে যাইতে হবে। কিন্তু আপনার এই যে বিড়াল, এই তুমি কিন্তু অনেকে আমাকে জ্বালাচ্ছ বাবা, বই পেয়ে যাচ্ছি। আবার এখানে আনারস গাছ রয়েছে অনেকগুলো, এই যে আনারস গাছ, আনারসের ছাড়া। কোন দিক দিয়ে বসছিলাম? এই দিক দিয়ে। আমার আবার এই দিক দিয়ে নামতে হবে, রিক্সের বিনিময়। দেখি ট্রায়াল করি। তো অনেক রিক্সের বিনিময় উঠেছে, বাজবে অনেক রিক্সের বিনিময় নামতে হবে। এই ছিল এই যে পেঁপে গাছগুলো। আচ্ছা, আমি আবার নেমে যাই। রিক্সের উপর আমার নামতে হবে। ভাঙা রয়েছে, একটু দিক হলে আমি একদম গুহায় চলে যাবো। এদিক সেদিক হলে চলে গেছিলাম দেখে এরা চলে গুহা।
ভাঙা রয়েছে। অনেক ছোট ছোট নিয়ে বাইরে অনেকগুলো ট্রাক ভাঙা। ওকে, আসলে একটি জিনিস নিয়ে যেতে হবে। আসলে তার স্তম্ভগুলো যে মানে কত দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা বোঝার মতো কোনো কায়দা নেই। আপনি বলতে পারেন মানুষ এখানে ময়লা ফালাচ্ছে। এই যে আমার এখানে মানে মাছটা আমার লাগাতেই হবে এখানে, ভয়ঙ্কর অবস্থা। এই যে এখানে ভয়ঙ্কর গন্ধ। চলো এই যে এটা যেটা এখানে যেখানে স্তম্ভগুলো আপনারা দেখছেন, ব্যাক ক্যামেরা দিয়ে দেখেন। এই যে এখানে যেখানে ড্রাগন ফল গাছও হয়ে গেছে, ড্রাগন ফল। যাই হোক কিছু আগে যে ইটগুলো ছিল এখনো ইটগুলো অনেক ভালো রয়েছে। মানে এতটাই ছোট, এই যে দেখেন অনেকটাই হেভি। কিন্তু হেভি থাকে কি হবে, আল্লাহ তাআলার কুদরতি ভাবে যে নষ্ট হয়ে গেছে এটা তো কেউ বলবে না। হ্যাঁ, এটাই হচ্ছে সেই 6 নাম্বার স্তম্ভ। আমরা আরো স্তম্ভ খুঁজে পাই কিনা সেটা আমি দেখাবো। তো চলুন সেই 7 নাম্বার স্তম্ভের সন্ধানে যাই। ভিউয়ার্স, এখানে মনে করেন অনেক দুর্গন্ধ, তাই আমি মাস্ক লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে 6 নাম্বার স্তম্ভ, কি সেই রাজা গোবিন্দর। তো এই যে আমি 6 নাম্বার স্তম্ভ হিসেবে ধরেছি, এর 1 নাম্বার স্তম্ভ হচ্ছে তার এই সেটা আমার ঠিক আঙ্গুলের সুরে, যেটা পাহাড়ের মধ্যে থাকে, একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হ্যাঁ, তো এবার 7 নাম্বার স্তম্ভের সন্ধানে যেতে হবে আমাকে। এখান থেকে আরো অনেকটা দূর, তো চলুন সেখানে একটু যাওয়ার চেষ্টা করি। ততক্ষণ দেখতে থাকুন। এটা হচ্ছে সেটা, এটা পরবর্তীতে আমি পরিদর্শন করবো। এখন আগে ওটা পরিদর্শন করে আসি, এখানকার একজন স্থানীয় সাথে কথা বলে এটা ভিতরে ঢুকতে আমি স্তম্ভ এটা কিন্তু প্রথম স্তম্ভটা এদিকে আছে, এখানে ফটো দুটো একদম ফাঁকা আর দিয়ে আপনি ওখানে আছে। আমার মনে হচ্ছে এখানকার যে পরিবেশটা খুব সকাল মনে হচ্ছে, অথচ 8:30টার উপরে বাজে গেছে। 35 একটা মানুষের রাস্তায় দেখা যাচ্ছে না, 2জনকে দেখা যাচ্ছে, হয়তো তারা কোনো প্রয়োজনই আসছে, কিন্তু একটা দোকানপাটের দিকে খোলা নেই। বাইরে আমি সিলেট থেকে কিন্তু নাস্তা করে আসছি, ওখানে মনে করেন সমস্ত কিছু খোলা রয়েছে। হতে
এখানে কিন্তু খোলা নেই। হ্যাঁ, ওটা হয়েছে মাদ্রাসার গেটের লগে রাজা গোবিন্দ শ্রী প্রসাদ প্রসাদ। প্রিয় ভিউয়ার্স, আমি এবার এসে পড়েছি সেই গেটের কাছে, যে গেট দিয়ে আমি এখন ঢুকবো 4 নাম্বার স্তম্ভটি দেখার জন্য। তো চলুন শুরু করা যাক এই 4 নাম্বার স্তম্ভটি দেখার জন্য। এটি হচ্ছে সেই গেট, মসজিদের পাশে রাজবাড়ির গেট। তো রাজবাড়ির এখান থেকে এই 2টা 3টা মানে এখান থেকে 2টি একসাথে দেখতে পারবো আর কি, এক পাশাপাশি। আমি জিপিএসে আপনাদেরকে সেই লোকেশনটি দেখিয়ে দেব। চলুন শুরু করা যাক। পিছনে ক্ষমা দিয়ে এই যে একটি স্তম্ভ, অথবা এটা ছিল গেট। গেটটা তো ছোট মনে হচ্ছে আমার কাছে, একটি মানুষ ভালোভাবে যেতে পারবে বলে মনে হচ্ছে না। হয়তো এখানে অনেক কিছু মাটি নিচ থেকে আরো উঁচা হয়েছে, তাই দেখা যাচ্ছে ছোট। আগের মানুষগুলো ছিল অনেক বড় বড়। হ্যাঁ, তো গেটগুলো দেখা যাচ্ছে ছোট। বাদে গেট দিয়ে আমি প্রবেশ করতেছি না, এই সেই। যাই হোক, এই সেই প্রাসাদ। এখানে কি আমি বুঝতে পারতেছি না, এটা তো দেখা যাচ্ছে একটি মন্দিরের মতো। আচ্ছা, একজনের কাছ থেকে আমি জিজ্ঞেস করতে পারি। আসলে এই আন্টিটি আমাকে বললো যেহেতু এর চাইতে বড় একটি স্তম্ভ ছিল, যেটা মাটির নিচে, সামনের দিকে আমি যদি এদিক দিয়ে যাই তাহলে সেটা দেখতে পাবো যেটা মাটির নিচে তলিয়ে গেছে। এই কারণের সম্পদের মতো রাজা গোবিন্দর যে স্তম্ভগুলো বা তার যে প্রাসাদ, সেটি মাটির নিচে তলে গেছে। আপনি চিন্তা করতে পারছেন বিষয়টা, যে তার স্তম্ভগুলো মাটির নিচে চলে গেছে। হ্যাঁ, কারণের মতো বাদশাহ কারণ তার সম্পদ নিয়ে অহংকার করেছিল আল্লাহ তাআলার সাথে, আর সেই সম্পদ আল্লাহ পাক মাটির নিচে তলিয়ে নিয়ে গেছে, তার কাছে চিনি নিচে। আর আমরা চলুন দেখে আসি সামনের দিকে নাকি দেখা যায়, তো সেটাই আমরা একটু দেখার জন্য চেষ্টা করি। এদিকে আসো বাবু। যাই হোক, যেটা কথা ছিল সেটা আমি দেখতে পাচ্ছি। আমার পিছনে সামনে স্তম্ভটা রয়েছে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই সেই স্তম্ভ যেটা মাটির নিচে তলিয়ে গেছে। তো চলুন একবার সেই স্তম্ভটা দেখে আসি, যে তার বানানো স্তম্ভগুলো বা তার প্রাসাদগুলো কিভাবে নিরুদ্দেশ হয়ে গেছে। হ্যাঁ, আমরা চলুন সেটাই দেখি। আসলে এই সেই স্তম্ভগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই স্তম্ভগুলো এখানে কিন্তু একটি স্টেডিয়াম করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে জৈন্তাপুর স্টেডিয়াম বললে আপনাদেরকে যে কেউ নিয়ে আসবে, বা যে কোনো অটোওয়ালা বা রিক্সাওয়ালা নিয়ে আসবে। আর সেই স্তম্ভটি আপনারা একবার দেখুন, যে একজন পিশাচ ছিলেন সিলেটের সেই রাজা গোবিন্দ। আপনারা জিনিসটা বুঝতে পারছেন, যে মাটির নিচে কতটুক তলিয়ে গেছে, যে তার গ্রেট। মানুষ কিন্তু এতটা ছোট না। আচ্ছা বাবু, তুমি এই দিক দিয়ে একটু যেতে পারবা? সোজা হয়ে যাবে, একদম সোজা হয়ে। হ্যাঁ, দেখছি একটি বাচ্চা, 10 থেকে 12 বছরের একটি বাচ্চাও যদি যেতে হয় এই গেটটা দিয়ে, তারপরে তার মাথাটাকে নিচু করতে হয়। আপনার একটা জিনিস চিন্তা করো, আসো। এই যে তার মাথাটাকে নিচু করতে হয়। একটা জিনিস আপনারা দেখেন, যে 10 থেকে 12 বছরের একটি বাচ্চা যদি এই দিক দিয়ে যেতে হয়, তাহলে তার মাথাটাকে নিচু করে যেতে হয়। সেটা এতটাই তলে গেছে মাটির নিচে। আর স্তম্ভগুলো তার মানে এতটাই সে বিশ্বাস ছিল, মানুষের তো উপর এতটাই জুলুম অত্যাচার করেছিল, মুসলিমদের উপর বিশেষ করে এতটাই অত্যাচার করেছিল, যে মানে মানুষ তো অত্যাচার করে, তার তো একটা লিমিট বা লিমিটের একটা থাকে, ধারা থাকে, কিন্তু সে ধারার বাহিরেও চলে গেছে। কিভাবে তার সেই স্তম্ভগুলো, তার সেই পাওয়ার, সেগুলো কিভাবে ঝরঝর করে নিভিয়ে দিয়েছে। তো
একবার জিনিসটা দেখুন আপনারা, আমি দেখাই। এই যে আমরা কিন্তু বসে এখান দিয়ে আসতে পারি। হ্যাঁ, এই যে একবারে জিনিসটা দেখতে পাচ্ছেন। আমি পুরো হাত দিয়ে লাগা পাচ্ছি। এই হচ্ছে, আমি এদিক দিয়ে স্তম্ভর দিকে যাচ্ছি। এই স্তম্ভ, বুঝতে পারছেন? আমার এটাতে একটি মানে লাথি দেওয়ার ইচ্ছা হচ্ছে যে সে এতটাই মানে মানুষের উপর নির্মূল ভাবে অত্যাচার করেছে। সে তার কারাগারে মানুষের উপর এতটাই অত্যাচার করেছিল এই প্রাসাদে। আচ্ছা, তুমি ইস্যু করতে পারবা এটার উপর? ইস্যু করতে পারবা? বুঝতে পারছেন? আমি পুরোটা স্তম্ভটা দিয়ে ময়টা যেহেতু অর্ধেকটা যদি পুরোটা থাকে তাহলে আমি কিছু দেখাতে পারতাম। ওই দুটো দেখা যায়? হ্যাঁ, যেটা একটু খুলে দেবো, যাতে আমি একটু দেখার ব্যবস্থা করবো, দেখার চেষ্টা করবো। আর তুমি ব্যাক ক্যামেরা দিয়ে ঢুকতেছি। এই সেই স্তম্ভ তার তৈরি করা। দেখেন কি যেন ছিল এখানে, একটা মনে হয় আরো অন্য অনেক কিছু ছিল, বা এটা তো কি ছিল মনে হয়, তার এটা পূজা করার একটা জায়গা হতে পারে। তাই না? এখানে স্টেশনের এখানে, ওখানে কি তুমি আমাকে নিয়ে যেতে পারবা? চলো তো একটু দেখে আসি তাহলে। প্রিয় দর্শক, আমরা চলুন যাই, যে স্টেশনের ওখানে নাকি মানুষকে ওখানে বলি দেওয়া হতো। তো চলুন সেই জায়গাটা একটু দেখে আসি, নিরীহ মানুষদেরকে কীভাবে সে হত্যা করতো। এই চলো, রাস্তা আছে। তোমার নাম কি? আহমেদ রিহান। তো সেই বাবুটা অনেক ভালো। চলো, তুমি আমার এখন গাইডলাইন। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। সবাস, ভালো। অবশেষে ঢুকে পড়লাম আমরা এই সেই স্তম্ভ, যেখানে মানুষ বলি দেওয়া হতো মানুষকে। তার সেই প্রাসাদে বড় বড় স্তম্ভ অনেকগুলো একদম ভেঙে চুরমার হয়ে গেছে বলতে পারেন। মানে কোনো কিছুই ঠিক নেই। আর এই হচ্ছে তার বাড়ি, যে আমার সঙ্গে যেত এখানেই চলুন সেখানে যাই। এই সে বাড়ি যেখানে সে থাকতো, রাজা গোবিন্দ। মানে এটাই ছিল প্রাচীনকালে রাজাদের বাড়ি, খুব বিলাসবহুল বাড়ি, যেখানে মানুষরা থাকতো মাথার উপর, মানে সন, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি ক্ষেত বা পাটশোলা। পাটশোলার ঘর দিয়ে বানিয়ে মানুষরা সেখানে বসবাস করতো, আর তারা থাকতো ওই রাজার হালে সেই বাড়িতে। তাছাড়া আরো অনেকগুলো স্তম্ভ ছিল। আর এটা বাড়ি কি না আমি সেটা বুঝতে পারতেছি না। এখানে আমি যতটুকু শুনেছি যে এখানে নাকি মানুষকে বলি দেওয়া হতো এই জায়গাটাতে রেখে, তাই না? এখানে রেখে মানুষকে নির্মূলভাবে মানুষের গর্দান আলাদা করা হতো। মানে দেখে আমার আফসোস লাগতেছে যে একটি মানুষ
কতটা পিশাচ হলে এই সে গড়। হ্যাঁ, এই গড়ের মধ্যে মানুষকে বুলি দেওয়া হতো, যার মানে গলা আলাদা করা হতো। হ্যাঁ, সেই গলা এখানে কাটা হতো মানুষদেরকে, মানে তার বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করতে যেত তাহলে তারই গর্দান চলে যেত। মানুষদেরকে নির্মূলভাবে হত্যা করতেছে। ঠিক আছে, আরো রয়েছে এই ঘরের পিছনে অনেক জায়গায় আছে। যে কি ছিল বলতে পারো তুমি? ছোট্ট একটি বাবু, সে তেমন একটা জানে না, তো আমি তার কাছ থেকে যতটুকু পারবো ততটুকু আমি জানতে পারবো, আপনাদেরকে জানাতে পারবো। চলো। আর এটা ছিল একটি কুয়া। হ্যাঁ, এখানে পানি খাওয়ার কুয়া ছিল। হ্যাঁ, তো এখান থেকে পানি সে নিয়ে এখানে গর্বিত রক্ত পরিষ্কার করতো বা পানি খাওয়ার জন্য সংগ্রহ করতো। আর তার পিছনে রয়েছে আরো কিছু স্তম্ভ, যেগুলো ধ্বংস অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এই যে সেই স্তম্ভগুলো। এখানেও রয়েছে একদম ভেঙে চুরমার হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে বলতে পারেন স্তম্ভগুলা। এটা কত সুন্দর ছিল। আচ্ছা, মাদ্রাসার গেটের ওখানে নাকি আর একটা স্তম্ভ আছে, ওইটাকে যেটা আমি দেখেছিলাম স্কুলের ওখানে, ওটাই। এখানে পূজা করতে আর কোথাও আছে? রানী পরদিন ও আচ্ছা, মানে সেই রাজা গোবিন্দের যে রানী ছিল, সে এখানে প্রদীপ জেলে, মানে মোমের প্রদীপ জেলে ও যে ওখানে সে পূজা করে। আসলে কতটাই পিসাচ ছিল সে। নকশা দেখায়, নকশা রয়েছে একটি চিত্রাবাঘ আর রয়েছে একটি হাতি। তার থেকে একটু প্রদীপ দেখায়, ব্যাকে মারা দিই। যেটা হাতি এবং এই যে একটি চিত্রাবাঘ, এটা হচ্ছে একটি বাঘ আর এই সে হাতি। হাতিকে হুঙ্কার দিচ্ছে চিত্রাবাঘে, মানে সে বাঘের মতো ছিল আর হাতি ছিল। প্রিয় দর্শক, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব। আর এই ছিল প্রিয় দর্শক, আমরা আর একটা স্তম্ভ দেখার জন্য যাচ্ছি, সেটা হচ্ছে 5 নম্বর স্তম্ভ। 5 নম্বর স্তম্ভটি দেখার জন্য যাচ্ছি, তো দেখে সাথে থাকুন। 5 নম্বর স্তম্ভটি আমরা দেখে আসবো। রাস্তাটা খুবই নিরিবিলি, আমার কাছে পুরো এলাকাটাই অনেকটা ভালো লাগছে। সাথেই বসে আছি, তো আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, এটা অনেক ভালো। আমি এসে পড়ছি সেই আরো 5 নম্বর স্তম্ভটি দেখার জন্য। এটি হচ্ছে 5 নম্বর স্তম্ভ। এখানে অনেকটা স্তম্ভ ছিল, তো সেটা ধ্বংস হয়ে গেছে। তো চলুন ব্যাক ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি।
এই সেই স্তম্ভ। এবং একটু দেওয়ার চেষ্টা করি দেখা। এগুলো কি জিনিস আমি সেটা বুঝতে পারতেছি না, কিন্তু এগুলো কিভাবে দাঁড়িয়ে আছে এখানে আমি সেটা জানি না। হয়তো এখানে তার কোনো আত্মীয় স্বজন মৃত মারা যাওয়ার পর হয়তো এখানে সে কবর দিয়েছিল, বা এটা এরকমই হতে পারে আমার মনে হয়। বাইরে যেহেতু জায়গাটা অনেকটা শর্ট, সেখানে এরকমই হতে পারে। যেহেতু একটি স্তম্ভ অনেকটা বড়, একটা ছোট, আমার মনে হয় এখানে কাউকে মাটিতে পুঁতে রাখা হয়েছিল এরকম মনে হচ্ছে আমার কাছে। বাইরে আমি সেটা জানি না। এটা হচ্ছে 5 নম্বর স্তম্ভ, আমি যেটা দেখালাম আপনাদেরকে। চলুন, আসলে এই যে স্তম্ভগুলো এগুলো মানে পিঠে যেখানে অনেকেই আমি দেখি যে মোম ধরা, এখানটা আর মনে হয় আমার কিন্তু যে হিন্দু ছিল, যারা হিন্দু এখন বর্তমানে এখানকার যে হিন্দু যারা রয়েছে তারা এখানে এসে মোম ধরা, মানে তার অনুসারী হিন্দু যারা আছে তার অনুসারে এখানে মনে হচ্ছে যে তারা মোম ধরিয়ে পূজা দেয়। এই যে এখানে মনে হয় এখনো পর্যন্ত আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে মোম, আপনাদেরকে মনে হচ্ছে যে পাখির বজ্র হতে পারে, বাট এটা পাখির বজ্র না, সাথে সাথে এটা হচ্ছে মোম। এই যে মোমের যদি গলে গলে পড়েছে, তারা সন্ধ্যা হলেই এখানে মোম ধরিয়ে দেয়। যেহেতু এখন সকাল, আবার দুবে আমি আপনাদেরকে সন্ধ্যার দৃশ্যটা দেখাতে পারবো না, যেহেতু আমার সন্ধ্যায় ফিরে যেতে হবে। এটা আমার সম্ভবত হতে পারে যেহেতু রাজার পরিবারে কেউ মারা যাওয়ার পর এখানে তাকে মানে মাটির নিচে রাখা হয়েছিল, যেভাবেই হোক আনুষ্ঠানিকভাবে যেভাবেই হোক সে রাজা গোবিন্দর। বিরাট কোহলির এখানে ওদেরকে কি দিতে জেলা। আচ্ছা, সেটা কোথায়? চলো ওখানে আমরা যাওয়ার চেষ্টা করি। কোন দিকে? এদিকে? ঘুরে পিছনের দিকে সেখানে দেখতে পাবেন, একের ভিতর 2 পাবেন, সম্পূর্ণ দেখতে পাবেন যারা দেখতে চান। ভাই আরেক পাশে রয়েছে, আরেকদিকে সুন্দর সুন্দর আপুরা কি উঠে এখানে ছবি তুলতেছে। এখানকার ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, চলুন দেখা যাক। এখন আমি যাচ্ছি, আমার সামনে আরো 4 জন রয়েছে আমাদের বাংলাদেশি ভাই, তো সেই স্তম্ভটির কাছে আমি যাচ্ছি। এখানে আমাদের বাংলাদেশি মনে হয় এরা নাকি এর মনে হচ্ছে ইন্ডিয়া। আপনি ইন্ডিয়া? বাংলাদেশে? আচ্ছা, বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে কত দূর পর্যন্ত? আচ্ছা, এটা এই গ্রাম থেকে বাংলাদেশ নাকি ইন্ডিয়া? ইন্ডিয়া? আচ্ছা, সামনে গ্রামটা ইন্ডিয়া, মানে সামনে জমিগুলো পর্যন্ত হচ্ছে বাংলাদেশে। সামনে জমিগুলো পর্যন্ত হচ্ছে বাংলাদেশে, আর বাকিগুলো হচ্ছে ইন্ডিয়া। আমি যাচ্ছি সামনের দিকে, তো দেখতে থাকুন আপনারা, মানে কত হাইট। এখানে অবশ্যই তেমন একটা রিস্ক নাই বলতে পারেন, তারপরে একটু রিস্কের ভিতরে যেতে হয়। আসলে বাংলাদেশের মানে এত টাকা সম্পদ রয়েছে, তারা ইন্ডিয়া আস্তে আস্তে একটু করে নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। আমার কাছে 7 দিন আমাকে ভালো লাগছে, অবশ্যই সেই 7 দিন। মন চাই শুধু সীমানা, আমারও মাঝে মাঝে ইচ্ছে করে হারিয়ে যেতে কোনো অজানা ওই দূর নীলিমা। সম্মানিত ভিউয়ার্স, আমি এসে পড়েছি দেখতে দেখতে এই স্তম্ভর কাছে। এটা হচ্ছে 8 নম্বর স্তম্ভ, রাজা গোবিন্দ। আমার মাথায় ধরে না যে সে কতটাই বোকা এবং বুদ্ধিহীন ছিল, যে দেখেন হাওয়ারের মধ্যখানে একটি স্তম্ভ করে তুলেছে। মানে সে কতটাই বোকা ছিল যে হাওয়ারের মধ্যখানে একটা স্তম্ভ করে তুলেছে। কী কারণে করেছে একমাত্র সে ছাড়া কেউ জানে না। এরকম স্তম্ভ মানে এরকম একটা বোকা রাজা যদি হয়ে থাকে তাহলে এটা তার কাছে সম্ভব, এই স্তম্ভটা। হ্যাঁ, আবার এটা হচ্ছে 8 নম্বর স্তম্ভ। আমি পুরোটা লোকেশন দিয়ে দেবো, যারা যারা আসবেন জৈন্তাপুর তারা এই স্তম্ভটি আপনারা কোথায় কোথায় এসে দেখতে পারবেন পুরো স্তম্ভগুলো। এই রাজা গোবিন্দর আমি পুরো লোকেশন আমি আপনাদেরকে দিয়ে দেবো জিপিএসের মাধ্যমে, কোথায় কোথায় আসলে এই স্তম্ভগুলো আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে কথা। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে সেই আমার জিপিএস যে ট্র্যাকিং সিস্টেমটি, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। তো চলুন সেই চেক-ইন সিস্টেমটি আমরা একটু দেখে নিই জুম করে। তো বাই দ্য ওয়ে, আমি তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে সেই ট্রেকিং সিস্টেমটি কোথায়। আমি যে ফার্স্ট অফ অল যে আমি আপনাদেরকে যে ট্রেকিং সিস্টেমটি দেখাতে চলেছি সেটি হচ্ছে যে একটু ওয়েট দেখি।
হচ্ছে সিলেট থেকে যে আপনারা যদি যাইতেছেন তাহলে প্রথমত হচ্ছে আপনাদেরকে হরিপুর থেকে তারপর জয়ন্তনগর থেকে আপনারা জয়ন্তনগর বাজারে নামবেন। হ্যাঁ, ঠিক আছে। এই যে গোল চক্করটি রয়েছে, সেই গোল চক্করটি এখানে আপনারা নামবেন। আমি যেখানে মাউসটি লাড়াচ্ছি তার পাশে নেমে আপনারা এখানে দেখবেন যেহেতু একটি সেই রাজা গোবিন্দর একটি প্রাসাদ দেখা যাচ্ছে। তার একটু ভিতরে ঢুকলেই এখানে আমি যেখানে দেখাচ্ছি এটা, তারপরে যে লাল চিহ্নটি রয়েছে এটি হচ্ছে মূলত এটা। তারপরে এদিক দিয়ে একটু স্ক্রল যদি আমি করে দেখাই তাহলে দেখা যাচ্ছে এই রুটটি ধরে, যে রুটটি দিয়ে এখন দেখাচ্ছি এটি হচ্ছে 3 নম্বরটি। হ্যাঁ, 3 নম্বরটির পরে আমরা অন্য আরও একটি রয়েছে, তো সেটা এইটা একটু জুম করে দেখাই ভালো করে আপনাদেরকে। এখানে হচ্ছে 3 নম্বরটি একটি, এই যে এই দোকানটার পাশে যেটি হচ্ছে এটি, মানে এখানে আপনার 3 নম্বর হিসাবে আপনারা ধরতে পারেন। তো আমি এটা 5 নম্বরে রেখেছি আর কি। তো ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই রুট দিয়ে আপনারা আসবেন যেভাবে যেতে চান আর কি। তখন আমি যে মাজার বা মাদ্রাসা রোডের এদিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখানে রয়েছে দুইটা। এই যে আপনারা কোন দিক দিয়ে গেলে আপনার স্তম্ভটি দেখতে পারবেন, এইটা আমি সহজভাবে বোঝাচ্ছি। এই যে এখন আমার মাউসটি যে দিক দিয়ে রয়েছে, এই যে 3 নম্বরটি আপনারা দেখে এই রুটটা ধরে এখানে যেতে পারবেন মাদ্রাসা বা যেটাকে রাজবাড়ি বলা হয় আর কি। রাজবাড়ির পাশে এখানে একটি এই যে স্তম্ভটি, এটা হচ্ছে মেন একটি। আর তার এদিক দিয়ে আপনারা এই রুটটা দিয়ে নিচে নামলে স্টেডিয়ামের এদিকে, তো তখনই আপনারা একটু নিচে নেমে আপনারা যেটি আমি দেখিয়েছিলাম এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে যে জায়গায় মাউসটি আমি রেখেছি ঠিক সেই জায়গাতেই আপনারা সেই স্তম্ভটি পেয়ে যাবেন, যেটা মাটির নিচে অনেকটাই ডুবে গেছে। তারপরে আপনারা আবার চলে আসবেন সেই কাউন্টারে এখানে, যেটি বাজার জৈন্তাপুর বাজার। জৈন্তাপুর বাজার থেকে আপনারা অটো বা সিএনজি দিয়ে আপনারা চলে যাবেন সেই 7 নম্বর এতে। তো 7 নম্বর এখান থেকে আপনারা অটো বা সিএনজি পাবেন, যাদের প্রাইভেট আছে বা যাদের পার্সোনাল গাড়ি আছে বা মোটর সাইকেল প্রাইভেট, সেটা করে আপনারা এই লোকেশনটা ধরে আপনারা চলে যাবেন সেই টাঙ্গুরা হাওর, যেটাকে বলা হয় টাঙ্গুরা হাওর ঝিল্ক, মানে শাপলা ঝিল্ক টাঙ্গুরা হাওর। তো সেখান থেকে আপনারা সরাসরি এদিক দিয়ে একটু যদি হাঁটেন তো হেঁটেও আপনারা যেতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি নৌকা করে যেতে চান যারা, তাহলে এখানে আপনারা যেতে পারবেন। তো সেখান থেকে আপনারা এই 7 নম্বর স্তম্ভটি আপনারা দেখতে পারবেন। তো এখানে যে আমি জিপিএস লোকেশনটা দিয়েছি সেখান থেকে আপনারা খুব ক্লোজলিভাবে আপনারা বুঝে নিতে পারবেন। আমি লোকেশনের জিপিএসটা আমি আপনাদেরকে দিয়ে দেব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফেজ।